আর দেখছেন এই যে অটো নিয়ে গেছিল বাতাসে। গাড়ি গেছিল বাতাসে। দেখতে পাচ্ছেন এই যে খুশি দাঁত তো হারা হয়ে গেছে একদম। তো বন্ধুরা আইসা বসছি আমরা অটো নিয়ে। তো রাসেল কাকা আইছে, সাব্বির আইছে, আব্দুল্লাহ আইছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এটা হইতেছে নদী আর এটা হইতেছে ব্রিজ। এই ব্রিজটা অনেকটাই বড়। এই জায়গা থেকে এক বাচ্চা শিশুকে বাবা মা নিয়ে কোলে নিয়ে ছবি তুলতে চাইছিল। এখান থেকে পড়ে গিয়ে তখন ধারা ছিল, প্রচুর পানি ছিল, পড়ে গিয়ে সে মারা গেছে। তার দোষ, সম্পূর্ণ দোষ তার মা আর এবং তার বাপের। কারণ এখানে দাঁড়া করে রেখে ছোট্ট একটা শিশুকে ছবি তুলতে চাই তাহলে কি এটা ঠিক? নিজ দিয়ে হলো ধার। সাব্বির, তোর বাসা যদি এই জায়গায় হইতো তোর কি খুব ভালো লাগতো? আসলে অনেক ভালো লাগতো, কারণ এখানে অনেক নীলা নীলা বাতাস পাওয়া যায়। এখান থেকে লাভ দিলে কি আমি বাঁচুম? ওই জায়গায় যে ঘরটা উঠাইছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় নিশ্চয়ই। ওই জায়গায় যদি পানি আসে তাহলে আমার মনে হয় 2.98 সেকেন্ডে যায় পড়ছে। গাইস কত উঁচা এটা চিন্তা করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মামা ঝালমুড়ি বানাচ্ছে আর এক প্লেটে এদিকে গাড়ি ঘোড়া খুব বেশি। আমাদের এই দুই দর্শক এখানে খাচ্ছে, তাদেরকে এক প্লেট দিচ্ছে আর ওইদিকে আমাদের এক প্লেট দেওয়া হবে। ওই যেদিকেও ঝালমুড়ি দিচ্ছে, তো দেখি মানে কেমন হচ্ছে ঝালমুড়ি? অনেক মজা বন্ধুরা আসলে। ওইদিকে আমি বসছি দেখি। ঝালমুড়ি অনেক মজা হয়েছে। মামা যেহেতু 9 বছর ধরে এখানে বানায়, হ্যাঁ একটা অভিজ্ঞতা আছে আলাদা। আসলে অনেক মজা হয়েছে। বড় বড় রেস্টুরেন্টে কেউ এরকম ঝালমুড়ি পাওয়া যায় না। আর আবহাওয়াটা দেখতেন বন্ধুরা একদম ক্লিয়ার। হ্যালো গাইস, এখন আমরা ঘুরতে যাব সেই ঘাগরা আর আমাদের সাথে যাবে সাইমন, রাসেল কাকা আর যেখানে আব্দুল্লাহ। ভিডিও একটু পরে করলে ভালো। আমরা এখন যাবো গাড়িতে উঠবো। আমরা আমাদের শহর ছেড়ে চলে আসছি। সাইমন কিছু বললো? হ্যাঁ বন্ধুরা আমরা যাইতেছি অনেক দূরে। আর যে গরম পড়ছে বন্ধুরা, আমাদের হাওয়া টাইট হয়ে গেছে এমনি। যাইতে যাইতে যদি একটু বাতাস লাগে আর সিনারিওটা ভালো। যাওয়ার সময় সাইডে অনেক সুন্দর জায়গা আছে, তো ওইখানে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমার সাথে আছে আব্দুল্লাহ, তারপর সাব্বির আছে, পালে ভারত মানে রাসেল কাকা। এই সেই আকর্ষণীয় জায়গা, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে আইয়া পড়ছি। আস্তে আস্তে আমরা আইসাই পড়ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম নিরিবিলি, কোনো মানুষজন নাই আর রাস্তাটা অনেক সুন্দর। একদম ডান সাইডে আমাদের সৌন্দর্য দেখা যাইতেছে, কারণ এখন বিকেলবেলা। আর বিকেল বেলায় প্রতিদিন আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম ছোটবেলায়। বুদ্ধি নিতে হয় সাব্বির, তুই দেখছ নাই জানি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে এই বাড়ির সাইড দিয়ে কোনো রাস্তা নাই, অথচ মাঝখানে একটা বাড়ি, চারমুর দিয়ে ক্ষেত। যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো অনেক শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। কিছু কিছু জায়গায় ধান কাটা শেষ আর কিছু কিছু জায়গায় আছে যে ধান কাটবে মনে হয়। আমার আসলে অনেক ভালো লাগতেছে, কারণ এরকম জায়গায় আমি আগে কখনো আসিনি। আমাদের বাড়ির আশেপাশে সব সময় কোলাহল থাকে, যে কারণে আমরা অনেক মজা পাই না। আর এখানে আসলে মানসিক একটা শান্তি পাওয়া যায়, কারণ এদিকে দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা, আর চারোদিকে যেদিকে তাকায় শুধু ক্ষেত আর ক্ষেত। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এদিকে মনে হয় রাতে বসে থাকতে পারলে অনেক ভালো লাগতো। সাব্বির, তুই কি এই জায়গায় একটা জিনিস নোটিস করছ যে আমরা এতক্ষণ ধরে যাইছি এই জায়গায় কেমন জানি একটা পোকামাকড়ের একটা শব্দ আইতাছে না? বন্ধুরা আপনারা হয়তো বা নোটিস করছেন এই জিনিসটা, ঝিঝি পোকা না, আসলে জিনিসটা মনে হয় অন্য কোনো পোকা। আপনার কি মনে হয়? আপনি এত দূর থেকে আসলেন, আপনি তো অনেকবারে আসছেন মনে হয় এই এলাকায়, তো আপনার প্রতিদিনই আহি। প্রতিদিনই ভালো লাগে এই রাস্তাটা। কি লেগে ভালো লাগে? তাও কোনো কারণ আছে? আরে দেখতে পাচ্ছেন যে ধান পাইকা গেছে কিন্তু কাটতে পারে না। আর এটা যদি বৃষ্টি হয় তাহলে তো ধান পুরো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন যাইতেছি ওই জায়গায় যে জায়গায় মানে মানুষ দিনের বেলা আসতে ভয় পায়, এমন একটা ভয়ঙ্কর জায়গা, মানে বাসুরতলা। ওইটা শুনছি যে আগেও যে এদিকে মানুষ আসতে ভয় পায়, কিন্তু আমি কখনো যাই না। তো আজকে সেই অভিজ্ঞতা আমরা অর্জন করতে যাচ্ছি। ঘটনা ঘটে। তো আমরা আইসা পড়ছি সেই জায়গাটায়, একদম মানে চারোদিক দিয়ে শুধু বাঁশ গাছ, বাসুরতলা মানে ব্যাম্বো। তো বন্ধুরা এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এই জায়গা মানে চাকা ব্রাশ হয়েছে। এই জায়গায় সব অলৌকিক, তো এই জায়গায় সব অলৌকিক ঘটনা ঘটে। তো বন্ধুরা এই জায়গাটা আসলে সবচেয়ে খুব ভয়ানক। আমরা ওইদিকে যাবো না, কারণ ওইদিকে গেলে আরেকটু সমস্যা হয়ে যাইতে পারে, কারণ
আমরা অনেক দূরে আইসা পড়ছি, যাইতে আমাদের আবার সন্ধ্যা হবে। তো বন্ধুরা এখন আমরা যাব ওই সাইডে, একটু ওই সাইডে যাব, কারণ এখান থেকে আইসা ঘুরে লাভ নাই যদি একটু ভিতরে না যাইতে পারি। তো যাই হোক বন্ধুরা, তো এই জায়গায় একটু দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুরও আছে। পুকুর আছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর। তো সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমাদের চলে যাইতে হবে। সাব্বির, তোর কি মতামত? তোর কি ভয় করতেছে না? হ্যাঁ, কারণ বাঁশঝাড়ের নিচে আবার পুকুরও আছে, পুকুরে না জানি কি হয়। আর অনেক সময় জিনিসরা আছে মাছের লোভ দেখিয়ে এখানে আপনাকে জেনে নেবে। ওই দেখতে পাচ্ছি একটা মাছ, টাকি মাছ। এই সাইডে একটা রাস্তা গেছে আর এই সাইডে একটা রাস্তা গেছে আর এই সাইডে একটা রাস্তা গেছে। তো এখানে মিলিত হয়েছে প্রায় 3টা রাস্তা। এই সাইড দিয়ে বাড়ি যাওয়া যাবো আমাদের, এই সাইড দিয়ে যাওয়া যাবো, কিন্তু আমাদের এই সাইড দিয়ে গেলে কাছে হবো, তো আমরা এই সাইড দিয়ে যাবো। সূর্য নিচে নামার আগে যাইতে হইব, কারণ এই জায়গায় অনেকেই থাকতে পারে না ভয়ে। আমরা আসছি কারণ আমরা তো আগে থেকেই একটু অন্যরকম। সাব্বির, হ্যাঁ, কারণ আমরা অনেক ভুতুরে জায়গায় গিয়ে আমরা চ্যালেঞ্জ করছি আর আমাদের অনেক সমস্যাও হয়েছে, তাও আমরা হার মানিনি। তো রাসেল ভাই কিছু বলে আপনার কি মানে এই জায়গা সম্পর্কে মতামত? এই জায়গায় এসে আমার একবার চাকা লিক হয়েছিল, এমন ভাবে লিক হয়েছিল, কোনো স্পেয়ার চাকা ছিল না। পরে কি করলাম, আমি তো গেলাম ডরিয়ে, মানে আর কোনো মানুষজন নাই, কিছু নাই। পরে চাকা খুলিয়ে মুলিয়ে পরে গেলাম ইয়ে, মানে তারপরে আবার লাগাইছি, দেখি হাওয়া নাই আবার, মানে অলৌকিক একটা ব্যাপার। এটা কি রাত করে করছিল? রাত্রে 8টা 9টার দিকে। আপনি তো অনেক সাহসী দেখা যায়। 8টা 9টার দিকে পরে যাই হোক সাহসী ভাবে পরে 2-1 জন লগে নিয়ে আই, হ্যাঁ, তারপরে অন্য একটা চাকা নিয়ে লাগে, তারপর সে যাই। দেখ, আল্লাহ না করুক, এবার যাওয়ার আগে আমাদেরকে সতর্কতামূলক ভাবে সন্ধ্যা হওয়ার আগে যাইতে হইব। তুই ভিতরে যাস না আব্দুল্লাহ, চেষ্টা কিন্তু আসলে বিপদ বন্ধুরা। দেখতে পাচ্ছেন জেনে খুশি এনে যাই না, সবাইকে কবরস্থান না, এটা কি এই হ্যাঁ ভিতরে কবরস্থান। ওটা জানো না বন্ধুরা, আবহাওয়াটা দেখেন কত সুন্দর একটা আবহাওয়া। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি যে এই জায়গায় যে টাওয়ার দেখতে পাচ্ছেন, টাওয়ারের আশেপাশে যদি আপনার বাড়ি হয়, বাড়িটা সরিয়ে ফেলুন দ্রুতই, কারণ টাওয়ারের মধ্যে যে ফ্রিকোয়েন্সি, যে রেডিয়েশন, এটা মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। খেলাধুলা করছে সবাই। আরে যে সে হচ্ছে আমাদের এসবি লিংক বাস। আর ওরে দেখেন বন্ধুরা, ওই মানে একটু বেড়ে বেড়াইছে যে সব ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে, এটা কোনো কথা? সব জায়গায় যা ফ্রি ফায়ার খেলে, বাড়িতে বই পড়তে বসে আর বইয়ের নিচেও এই গেম থাকে। আমরা কেদারপুর থেকে চলে যাচ্ছি, কিন্তু রাত হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন ঝরিয়া আসার আগ মুহূর্তটা আসলে কতটা সুন্দর হয়, না দেখলে বুঝতে পারবেন না। একবারে পুরো একটা অন্ধকার হয়ে গেছে আর বাতাস মনোমুগ্ধকর। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে, দেখতে পাচ্ছেন কিরকম ঝড়ি বাতাস। তো ভালোভাবে বাসায় যাইতে পারলে বাঁচি বন্ধুরা। রাস্তার মাঝখানে পুকুর। ও নো গাইস, এখানে তো পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল গা। আর এদিকে ধুলাই পুরো একবারে পুরো অন্ধকার করে দিছিল। তো বন্ধুরা, অবশেষে আইসা করছি। বন্ধুরা, এগুলো হইতেছে জামরুল, আর জামরুল শীতের মধ্যে না, গরমের মধ্যে খাইলে আসলে ঠান্ডা লাগে। ভালো খাই, দেখছো পচা জামরুল তুই কোথা থেকে নিয়ে আইছো? পচা, এটা তো মনে হয় মাগনা দিল, আমি নেব না। পচা পচা কেমন জানি, মিষ্টি আসলে। বিল্ডিং এর নাকি? বিল্ডিং এর ওই যে ওখানে জাম আছে, ওগুলো পায়ে চুরি করে নিয়ে আসছে। আর চুরি রাম খাইতে অনেকটাই মজা হয়। তার মানে আব্দুল্লাহ এখন আমাদেরকে চুরিরাম খাওয়াইলো? এটা কোনো কথা? আব্দুল্লাহ, তো এটা কামটা ঠিক করছ নাই রে। গাইস, আমি এটা চুরি করে নাই, না বলে নিয়ে আসছি। না বলে নিয়ে আসা, চুরি করা তো একই হইলো। ঢেল দিয়ে পারতে হবে, ঢেল আমাদেরকে জোগাড় করতে হবে। আর এটা দেখ, ঢেল দিলে আমার নয় গাছের সম্পূর্ণ আম পড়ে যাবে। না, চুরির টুকাও দিতে হইব। তুই চুরি করছ আম? খাইছি, তুই খাওয়াইছ। হ্যাঁ, ঢেল দিতে হইব। ওহো, তো বন্ধুরা, অনেকগুলো আম পড়ে গেছে, এখন আমাদের খুঁড়তে হবে। তো বন্ধুরা, এগুলো আম আমরা পারছি, ছোট ছোট আছে এগুলো, মানে কাসন্দ দেখার নিয়ে পারফেক্ট। যদিও আমাদের কাছে কাসন্দ নাই,
তো এইখান থেকে আম আমরা পারতে পারতেছি না, কারণ এটা অনেক উঁচুতে আর ঢেল সঠিক মতো লাগতেছে না। তো আমাদের সামনের দিকেও কিছু আম গাছ আছে, দেখবো ওখানে আম কত সুন্দর হয়েছে আর পাকছে কিনা এটা আমরা প্রথমে দেখবো, কারণ পাকা আম খাইতে একটু বেশি মজা। আর এই টাইমে মনে হয় না আমার আম পাকছে, কারণ এগুলো আমাদের খাইতে হবে লবণ দিয়ে আর মরিচ দিয়ে। লবণ আর মরিচ দিয়ে খাইলে অনেকটা টেস্টি হয়। এটা আমরা 1 বছর আগেই বুনছিলাম, এখনই ফল এসে পড়ছে। এই পরিমাণ ফল আসবে আমরা ভাবতেও পারি না। 120 টাকার গাছের আমে দেখছেন কত বড় বড় আম আইছে। অন্য ও পাকা 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 আমার একটা দিয়ে ও এটা অমৃত। এটা অনেক আগের তো বল, না হলে 10 বছর আগে। কি যেন আচার রেখে দিছে, এটা যদি আমরা খেয়ালাই তাহলে কি কোনো সমস্যা হবে? ওই দেখা আম তো পড়বো না, আরো রাত তো একটু মাথার উপরে পড়লে আরো সমস্যা, ঠিক না? রাত তো শুই না, আম গাছের বেড় দিয়ে যায় দিল। ও পড়ছে। কাসন্দর দোকানে গেছিলাম কাসন্দ কেনার জন্য। কাসন্দর দোকানওয়ালা নাকি কই জানি বেড়াতে গেছে, বিয়ার বাড়িতে গেছে না? ওই বিয়া খাইতে গেছে, বোনের বিয়া। বিয়া খাইতে গেছে, তাই কাসন্দ দোকান আমাদের একটাই ছিল, ওই দোকানে শুধু কাসন্দ পাওয়া যাইতো, তাছাড়া অনেক দূরে যাইতে হইব। তাই ভাবলাম যে আম এটাতে কাসন্দ দিয়ে না খাওয়ার চেয়ে এমনিই খাই, কারণ এটা পাইকা গেছে অলরেডি। এটা এমনি খাইতে হবে। ও কাঁচা আছে, তোরটা পাইকা গেছে। টক। তো আজকে আমরা বানাবো ভ্লগ ভিডিও। এইটা দেখি কত উপরে যাইতে পারে। ও নো, চলে যাচ্ছে। নাম হ্যালো। হাওরে ভাঙ্গা গেছে নাকি? এটা অনেক মজবুতি। এটা অনেক মজবুত হওয়ার কারণে 1000 বার পরেছি ভাঙে না। মজবুত না তো, আসলে আমার মনে ফ্লেক্সিবল, মানে অনেকটা রাবারের মতো, তার জন্য এর পাখাগুলো আসলে অনেকটা রাবারের মতো, ঠিক না? তাই সেটা এইদিকে উড়ে দিতে হবে। ওই দিকে যাইতাছে কে? এটা বাতাসের কারণে এরকম হইতেছে। এর হাত দে তো দেখি কি হয়। আর এটা যে তো আসলে গরমের দিনে বাতাসটা দেব, এটা যদি আমি হাত দিয়ে কেমন হবে? হাতি কাইটা গেল নাকি? হাত তো কাইটা গেছিল প্রায়। গাইস এটা অনেক ছোট একটা ডিভাইস। এত ছোট জিনিস কিভাবে উড়ে, এটা তো আমাদের মাথায় ধরে না। ও আবার চলে গেল। হয়েছে, এখন দেখি এটা রিমোটটা কেমন, তাহলে কিভাবে কন্ট্রোল করে এটা যদি সাব্বির বলতি। তো এটা হচ্ছে রিমোট, আর এটার পিছনে 2টা ব্যাটারি লাগে। এই যে রিমোটের ব্যাটারি লাগে, ঠিক না? রিমোটের ব্যাটারি দিয়ে চলে। আর এটার উপর একটা সিগন্যাল লাইট আছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন, আর এখানে একটা বাটন। এটা অন কোনটা অফ কোনটা? এটা হচ্ছে অন, আর এটাই অফ, আর এটা হচ্ছে আপ। মানে স্পিড বাড়বে আসলে, মানে এটা দিলে স্পিড বাড়বে আর এটা দিলে স্টার্ট হবে। আর এখানে যদি বাতি জ্বলে তাহলে বুঝবেন যে রিমোটে কাজ করছে, আর যদি বাতি না জ্বলে তাহলে রিমোট সমস্যা আছে। আর হেলিকপ্টারে তেমন কিছু নেই, দেখতে পাচ্ছেন একটা চার্জিং কেবল এবং একটি সেন্সর আর একটি সুইচ। এগুলার মোটর কত জানে আরপিএম হয়ে থাকে? এগুলার মোটর হচ্ছে 10,000 আরপিএম হয়ে থাকে যেটা। আর 10,000 আরপিএম বলতে আপনাকে বোঝা যাচ্ছে একটা মোটর মিনিটে কতবার ঘুরেন দিয়ে রে, সেটার পরিমাণকে আসলে আরপিএম বলে। এটা অনেকটাই ছোট, আর সেজন্যই মনে হয় এটা কতটুকু ভার নিতে পারবো তাও এটা তো নিজের ভার নিয়ে উঠতে পারে, এটা ভার থেকে। হ্যাঁ বন্ধুরা, যা দেখলাম আমরা এটা নিজের ভার নিয়ে উপরে উঠতে খুব কষ্ট হয়ে যায়। ছোট একটি ডিভাইস কিভাবে হ্যান্ডি আর ছোট একটা ডিভাইস, আর এটা পাখা ভাঙে না, কারণ কি এতবার যেটা টক্কর হইলো গাছপালার সাথে তাও পাখা ভাঙলো না। এটা আসলে কোনো কিছুর সাথে ক্র্যাশ করলে পাখাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কল দিছে কেন জানি তোরে। ও কাকা আব্দুল্লাহ এসে পড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আব্দুল্লাহ গোসল দিতে যাইতে হইব। আয় তাইলে কিনে আসলি পাইপ কে এগুলা খাওয়া যায়? কিসের পাইপ? আমি সাদা রাখামো। কত করে এগুলা দাম? 2 টাকা। 2 টাকা করে।
পাসওয়ার্ড রিসেট করে দেব না। হ্যাঁ খাবো না আমি, ভালো লাগে না। এত দিব না। চার্জ নাই। গাইস এটা করে রাখ দলাড়বো কে রালাই কোনে লাগা দাও কই গেল, পয়রা গেল। এই গরমে পাইপ খেতে অনেক মজা আছে। বাতাস হ্যাঁ প্রচুর বাতাস বন্ধুরা, এটা দিয়ে আসলে ধান ওড়ান যাবো এরকম বাতাস। ঠিক হাত কাটা দেবো কিন্তু। কি বাতাস না থাকার কথা তো। গাইস আব্দুল্লাহ তোর এই সাইকেলটা কত টাকা নিছে? 10,000 দোকানে আউট অফ কন্ট্রোল। আমি রাঙ্গাপাড় দোকানে গেছি যে তাড়াতাড়ি কইরা রুট তুরতাইছি আর আনতে তো হয় নাই। আম্মা খালি বলে যাচ্ছে 10 মিনিট ওগুলি দেখবো এটা কত চাই যাইতে পারে। ও ও তো পয়রাই গেল। দেখি পড়বো না। ও ও নো ও no! মাটির তল দিয়ে দূর পারে। আসলে বন্ধুরা এটা বাতাস আসছে তো তার জন্য মনে হয় উঠতেছে না। কি চার্জই হয় নাই নাকি বুঝতে পারছি না বন্ধুরা। ও নো এর তলে মাটিতে পয়রা যায়। আর অনেক বাতাস, এই বাতাসে তো এটা উড়বো না, ভাঙ্গে গেল। ও না অনেক আগে হচ্ছে। ও নো ও ও গাইস এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর ওটা যাইবো আমার মনে হয়। ও অ্যাক্সিডেন্ট। এটা উড়ানোর জন্য আমাদেরকে এমন একটা জায়গা লাগবে যেখানে কোনো গাছপালা নাই, কোনো মানে ঝাই ঝামেলা নাই, তো ওই সমস্ত জায়গায় যে উড়াইতে হবে। এটা খালি ঘুরে উড়ে না তো, এটা ছিল বাতাসের কারণে এরকম হইতেছে। উড়ে রে অফ হয় কোনটা? ওতে উড়াই। জঙ্গল ফেলে হ্যাঁ আইমান কি নিয়ে ভিডিও বানাম আজকে? আমি তো বুঝতে পারছি না কি নিয়ে ভিডিও বানাম যায়। এটা দিয়ে আমাদের খেলতেছি কি দিয়ে ভিডিও বানাইলে ভালো হয়? আমাদের তোমার দিয়ে ভিডিও বানাম। আমার এই কলম দিয়ে এই রেতা দিয়ে পানি না বললে এটা কালি হবে না, এটা মধ্যে পানি দিলে কালি হবে। পানি বলছি কালি হবে, অবশ্যই কালি হবে। এই দাও কালি হবে, এই দাও কালি হইব, এই দাও কালি হইব, আমার দাও কালি হইব, আমার সবারটাই কালি হইব বুঝছি, এই যে পানি কালি এগুলা। দেখো আমার দা তাহলে কি নিয়ে ভিডিও বানাম আজকে? আজকে এটা নিয়ে ভিডিও বানাবি, আজকে কলম দিয়ে ভিডিও বানাবি। কলম নিয়ে কেমনে ভিডিও বানাবো? এটা নিন কলম দিয়ে বানাবি। এই যে এরকম তো বন্ধুরা কেউ বলতে পারছে না আজকে কি নিয়ে ভিডিও বানাবো, তো আজকের ভিডিওটা কি এমনি হবে, মাথা নিয়ে ভিডিও বানাবি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হবে বন্ধুরা, তো আজকের ভিডিওটা আদনান তুমি কিছু বলো, তুমি কিছু বলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাই সাবস্ক্রাইব করেন। বন্ধুরা আসলে বলো হয় গরমের মধ্যে তো ট্রেনে যাওয়া যায়, কিন্তু গোসল দিতে হবে যে গরম পড়ছে।
আমি গোসল দিম না খালি মাথা দিলাম গোসল দিলে কি হইব? মাথা যে গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে মানে ওই যা করে ও তাই করে নাকি তোর কপি করে ওই? আমার আব্বু কবি চান্দের মাথা করি হ্যালো গাইস আজকে আপনাদের কলমের কত শক্তি এক মিনিট এটা গেরে ফেললো কত গন্ধ উঠে এই যে রাইসে দুপুরে খানা নিয়ে সাফা গেছে আজকে যে পরিমাণ গরম পড়ছে কিছুক্ষণ আগে যদি বৃষ্টি হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকতো। শুরু করবো আমাদের আদনানকে নিয়ে তারপরে আমরা হবো বলে নাচ নিয়ে বন্ধু আজকে আমরা ট্রেনে যাই গোসল করবো মজা করে আমরা আজকে গোসল করলাম ভাই আজকে সত্যি ট্রেনে যাইবে ট্রেনে হ্যাঁ দেখি নাও এই গাছে ওঠো না, পয়রা যাইবো এই সাপ আছে, এ আমার স্টার নিয়ে গেল দেখছেন আইমান পাগল হয়ে গেছে কেমন গোর বাড়তেছে। তো বন্ধুরা এখন আমরা যাব ঘুরতে যাব, সাব্বিরে কল দিব এখন, আর রাসেল কাকারে কল দিব, আর আব্দুল্লাহ যাবে আমাদের সাথে। বন্ধুরা এই তো পাগলা মরতেছে ওরা, না আদনান তো ভালো কথা বলতে পারে। আমান কথা কও তো কিছু বলো। আদনান আদনান কথা বলতে পারে ভালোই। তো এখন আমরা কল দিয়ে একটু ঘোরাঘুরি করে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন। ব্লগটি আজকে একটু অন্যরকম হতে চলেছে, তো ধন্যবাদ সবাইকে। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। রোদ আর বাতাস দুইটাই খুব বেশি। আজকে আবহাওয়াটাও খুব ভালো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আইমান কনে গেছে? যাও আইমানটা ডাক দাও, ভিডিও করতেছে। গো বাড়িতে গেছে, আব্দুল্লাহর বাড়িতে। বন্ধুরা যে বাতাস আজকে, এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আম পড়ে নাকি দেখি, মানে আম বড় হয়েছে, একটু পরে আম পড়তেছে, একটা আম খুঁজি দেখি পাই নাকি। এই জায়গাতে অনেক আম পড়ে থাকে, কিন্তু সবাই খুঁটা নিয়ে যায়। একটা আম পাইছি অবশ্য, শিলপাড়ার পচা। এ জায়গায় একটা আম আছে, যদিও কাঁচা আমটা। কাঁচা আম আগে পাকলে তো সেরম, এত আগে সেরা লাভ নাই তো। না ওই যে আম এগুলা সব কাঁচা রয়েছে কেন? ওই গাছে মনে পাকছে না, দেখাই। ওই যে সামনে একটা গাছ আছে, ওই গাছে দেখতে যাবো। হ্যাঁ ওই গাছে। একটু বয়ে থাকলে আম পরে দেখি আছে নাকি। আইনের কি হইলো? কান দেখে আবার যে বাতাস বন্ধুরা। তো এই সাইড দিয়ে আম পড়ে থাকে অনেকগুলা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস আসছে, প্রচুর বাতাস আসলে। হাতে আম পাইছ? বস পাওয়া জায়গায়
এই বিড়ালটা খুব পাজি, সবসময় আমাদের বাড়ির বিড়ালের সাথে ঝামেলা করে এই বিড়ালটা আসলে। মিয়াও। না কই গেছে, পয়রা যাওয়া তো। এই গাছের আম ম্যাক্সিমাম গুলাই পাইকা গেছে, তো দেখা যাইতেছে না এখন। আম কি পাইছো দু একটা? এই যে বাতাস সাথে আম পড়বো, বাতাস সাথে আম পড়বো এখন। এখন আম পড়বো, বাতাস আছে না। চালটা গাছ এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হইতেছে চালটা গাছ। আর এই গাছের ফল দিয়ে আচার বানানো হয়, যেগুলো বাজারে ভালো রকম প্রাইসে বিক্রি করা হয়। ওই জায়গায় বাস লাগে, ধুলাবালির ওই জায়গায়। দেখি ওই সাইডে যাই। আইমান পড়তাছে মনে হয়। আম পাইছো একটাও ভাতিয়া? একটা আমও পাও নাই কে? এই সাইডে তো কত আম পড়ে থাকে, একটা আমও নাই। টিউবওয়েলটা মনে হয় নষ্ট হয়ে গেছে না ভাতিয়া? পানি পাইবা কেমবে? গাছ টিউবওয়েলই নষ্ট, একদম নষ্ট টিউবওয়েল। এটা অনেক নিচে আম ধরে রয়েছে। কি হ্যাঁ এটা তো দেখাইছি। কই আমার গাছ কই? আজকে যে পরিমাণ কাঁঠাল ধরছে, কাঁঠাল পাকলে খায় ফোরান যাবো না। কি হ্যাঁ খাইছি তো। কাঁঠালগুলো বড় হয়ে গেছে, বৈশা থাকবো এখন। যে বৈঠকখানায় যায় দেখি কতক্ষণ বসে থাকা যায়। এই গাছেও কাঁঠাল অনেক আসছে, ঠিক না ফাতিহা? কি আম পাইছ? কোন সময় পাইলা? পয়রা ছিল? স্কুল কি ছুটি দিয়ে দিছে? কারে নিবার আইছ? কার কাছে বাড়া বেট পড়ো? ও বিড়ালটা এই জায়গায় বসে রয়েছে, আমার দেখে মনে হয় চলে যাবো এখন। আচ্ছা বিড়ালটা মনে হয় আমার দেখে চলে যাবো এখন। ও যে চলে গেছে, ভয় পাইছে আমার দেখে বিড়াল। ধুয়ে খাও, খাইলে ধুয়ে খাও। জমা করবা, জমা করে তো লাভ নাই, আম পয়সা যাইব। খাইবা কবে এগুলা? হ্যাঁ ঈদ পর্যন্ত তো টিকা থাকবো না। এই সাইড আগে পাগারা ছিল, এখনো আছে, কিন্তু অনেক আগে এই জায়গায় গোসল দিতাম, এখন গোসল দেওয়ার মতো অবস্থা নাই। প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম জঙ্গলে। এই সাইড আগে পরিষ্কার পানি পাওয়া যাইতো, কিন্তু এখন তো একদম জঙ্গলে শেষ, আর নোংরা হয়েছে জায়গাগুলো। কই দাঁড়াইছে
না হ্যাঁ দেখেন কি নাকিন দেখো দেখি এখন চলে যাও ব্যাপার দেখি আম পাওয়া যায় নাকি আর একটা তো পাইছি কাগজ কপি পাইছি তাকে আরেকটা পাইছি আরেকটা পাইছি আম কেমন খাইবা না তুমি পরে খাইবা না জঙ্গলে যাও না সাপ আছে কই সাপ আছে কিন্তু সাপ আছে ওই জায়গায় ওই যে ওই আমটা পাকছে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই আমটা পাকছে রোদ উঠছে আর যে গরম পড়তেছে একটা আম নিয়ে তুমি বাসায় যাও দাও না কি করবা এখন তাইলে পেঁপে পাকছে দেখছ পেঁপে গাছ ধরে ঝাঁকি দিলে পেঁপে পড়বো আর যে বাতাস আমি এম বলে কি জানি কাগজ দেখছি দেখছি তেহা ওই হলো আপনার আমি কাছে এটা ফুসাই না এটা হলো ই ফুসাই আরে টেয়া পরে দেয়া দিছিলা না ও দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘাইমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার যে গরম পড়ছে হাতে আইসা বড় এই যে আমার বিড়ালটা এই জায়গায় সুন্দর বসে রয়েছে আরামসে বসে রয়েছে আরামসে বসে রয়েছে বিড়ালটা চলে গেল তুমি আম নিয়ে এখনো রইছ মিউ 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 বিচু বিচু Oh. এই গাছে যে পরিমাণ কাটা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলা গাছ আসলে বাড়ির সামনে না বানাই ভালো কারণ দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাটা একবার যদি কোনো বাচ্চারা এটার উপরে পড়ে যায় একদম অবস্থা খারাপ হয়ে যায় ওই যে ফুল ধরছে ফুল ধরছে একটা কিন্তু ফুল আসে না শুধু এটা মানে কাটার লিগাই বিখ্যাত ওই দেখো দুইটা চার তিনটা ফুল তিনটা ফুল হ্যাঁ। এটা এক, মধ্যে এরকম দুই, কাটা তিন। ভালোই হয় কিন্তু ভালোই তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন কি এটা এটা পাথর তো। কি নিচে দেখো পাথর। পাথর
প্রচুর বাতাস আসছে বন্ধুরা, আম পড়বো না এখন। দেখি তো এই বিড়ালটা আমার পিছু জানতেছে না। এই জায়গায় একটা আমড়া গাছ আছে, আমড়াগুলো বড় হয়েছে, আপনাদেরকে দেখাই। বন্ধুরা এগুলা হইতেছে সিল্কি মুরগি, আর এগুলার শরীরের যে লোম এগুলা অন্যান্য মুরগির থেকে আলাদা করে তুলে এগুলাকে। আর এটা মনে হয় টার্কি মুরগি। ও এত বড় মাছ, শোল মাছ মনে হয়। বন্ধুরা আমি আর সাব্বির মিলে এখন হাটে যাব, কারণ কালকে ঈদ। ভাবলাম যে ঘোরাঘুরি করে কিছু দেখি, যদি পছন্দ হয় কিনবো। সাব্বির নাকি কবুতর কিনবো, তাই ভাবলাম যে কবুতর হাটে যাই প্রথমে। কবুতর হাটে গিয়ে যা দেখলাম বন্ধুরা, অনেক বড় বড় টার্কি মুরগি থেকে শুরু করে সকল প্রকার মুরগি এবং কবুতর থেকে শুরু করে পাখি পর্যন্ত আছে এখানে। এই মুরগিটা অনেকটাই বড়, তাই সবার দৃষ্টি আকর্ষণ করছে। এটা দেখার জন্যই অনেক মানুষ ভিড় জমাইছে এখানে। আর দেখতে পাচ্ছেন হাঁস মুরগি সবকিছু পাওয়া যাইতেছে। হাঁটতে হাঁটতে দেখি যে একটা অদ্ভুত মুরগি, এটার নাম আমরা আগে জানতাম না, পরে এটার নাম শুনি সিল্ক মুরগি। সরি বন্ধুরা, এর নাম হইতেছে সিল্কি মুরগি। তো বন্ধুরা এটা এত ভিন্ন হওয়ার কারণ হইতেছে শরীরে যে লোম, চোখ মুখ একবারে ঢেকে গেছে অন্যান্য মুরগির থেকে আলাদা, সেজন্যই দেখা যাইতেছে এটাকে। আর এটা দেখার জন্য অনেক মানুষ আসছে। তো এটার দাম জিজ্ঞেস করলাম, দাম চাই 1500 টাকা, এক জোড়া 1500। আসলে এটা কি খাওয়ার জন্য নেবে নাকি পালার জন্য নেবে আমি এটাই বুঝতেছি না। তো আর একটু ঘোরাঘুরি করবো, দেখি আর কি কি পাওয়া যায়। তো আমার সাইডেই দেখতে পাচ্ছি বেজিং হাঁসও উঠছে, আরো নানা রকম হাঁস। এখন আমরা সাব্বিরের জন্য কবুতর খুঁজতে যাবো, ওই নাকি কবুতর কিনবে। ওর বাজেট হইতেছে 250-300 টাকা। এই বাজেটের মধ্যে দেখি কোনো ভালো কবুতর পাই কিনা, ছোট বড় যাই হোক খাওয়ার জন্য নেবে। জোড়া দেখি 250-র মধ্যে পাই কিনা, অথবা 300। আমরা হাঁস দেখতে পাচ্ছি প্রচুর, হাঁসের সাইডে দেখি মুরগি। কিন্তু কবুতর যে কোন জায়গায় বিক্রি করে আসলে মনে হয় আর একটু সামনে বিক্রি করে, তাই সামনে আমরা হাঁটতে হাঁটতে যাবো। এখন অনেক ভিড় পাই গেছে এখানে, আর মানুষ এখানে যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো বা কেনার জন্য আসছে অথবা বিক্রি করার জন্য আসছে, কেউ আবার দেখার জন্য আসছে। আমরা আসলে আসছি দেখার জন্য, আর সাব্বির কিনবে। তো আমিও কিনতে চাইতেছি কিছু একটা, তো দেখি কি পাওয়া যায়, আগে খোঁজাখুঁজি করি। দেখতে ভালোই লাগতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলা বেজিং হাঁস, আর ওগুলা হচ্ছে সে চাইনিজ হাঁস। এগুলা মনে হয় চাইনিজ রাজহাঁস মনে হয় এগুলো। আমার আসলে এগুলো সম্পর্কে এত আইডিয়া নাই। তো এটা বেজিং হাঁস আসলে অনেক সুন্দর, একদম সাদা অরিজিনাল হাঁসের মতো দেখা যায়। আমরা যতই হাঁটতেছি শুধুমাত্র হাঁস আর মুরগি চোখে পড়তেছে, কোনো কবুতর দেখতে পাইতেছি না। মনে হয় আর একটু দূরেই পাওয়া যাবে মুরগি। বন্ধুরা দেখতে দেখতে আমরা কিছু মুরগির দাম জিজ্ঞেস করলাম। মুরগি প্রায় 500 থেকে 750, প্রায় ভালো রকম দাম। আর হাঁস অনেক দাম কমে গেছে, হাঁস 500-600 এরকম দাম। কারণ হাঁসের মধ্যে রোগ বের হয়েছে, সেজন্য হাঁসের মধ্যে অনেক রোগ বের হয়েছে, হাঁস মারা যাওয়া শুরু হইতেছে, সেজন্য দাম মনে হয় কমে গেছে। 550 হইলে বড় বড় হাঁস পাওয়া যাইতেছে বর্তমানে। তো এটা কতদিন থাকবে জানি না, রোগটা ঠিক হলে মনে হয় হাঁসের দাম অনেকটা বেড়ে যাবে। আর মুরগি ভালোটা কিনতে গেলে 550-600 এরকম দাম। আজকে থেকে প্রায় 3-4 মাস আগে আমি কিছু হাঁসের বাচ্চা কিনছিলাম। হাঁসগুলো বড় হইতে না হইতেই একের পর একটা মারা হইতে যাওয়া শুরু করে। এর কারণ মনে হয় একটা হাঁস নিয়ে আসা হয়েছিল হাটে থেকে, ওইটা ঝিমঝিম করছিল, মানে ওইটার মধ্যে মনে অসুখ আছিল। সেই ভাইরাসের কারণে আমাদের হাঁসের মধ্যেও মানে ছড়িয়ে গেছিলো। পরে একটার পর একটা জ্বর হইতে থাকে আর মারা যাওয়া শুরু হইতে থাকে। এরপর থেকে আসলে বন্ধুরা হাঁসের প্রতি আসলে ওইরকম কেনার প্রতি ঝোঁক চলে গেছে। এখন দেখি রাজহাঁস কিনতে পারি, আর বেজিং হাঁস ভালো লাগে, যদিও ওইটার মধ্যেও রোগ আছে। রোজা থেকে হাঁটাটা আসলে অনেকটা কঠিন হয়ে যাইতেছে, তাও হাঁটতে হাঁটতে দেখি হাঁস মুরগির দাম জিজ্ঞেস করতে করতে দেখি আমাদের সামনে অনেক হাজি উঠছে। হাজি বলে এটাকে আমাদের এলাকায়। তো এগুলা 500 টাকা করে, 400 টাকা করে। তো আমরা আর ওইদিকে যাবো না, এখন আমরা খুঁজে পেয়ে গেছি যেখানে কবুতর উঠছে প্রচুর পরিমাণে। তো আমরা এখন যাব কবুতর হাটি। তো ওই জায়গায় গিয়ে দেখবো আসলে কতগুলা কবুতর উঠছে আর কবুতরের দাম কীরকম। যদি ভালো লাগে তাহলে আসলে নিয়ে যাবো বন্ধুরা, কারণ কবুতর আমার দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে। তো ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর উঠে গেছে, খাঁচার ভিতরে সব রাখা আছে। একটা আছে পায়রা আর একটা আছে বাচ্চা কবুতর। পায়রার দাম তুলনামূলক কম দেখা যাইতেছে এখন, আর বাচ্চার দামই বেশি, কারণ খাওয়ার জন্য মানুষ বাচ্চাগুলাই নেয় বেশি, আর পালার জন্য খুব কমই নেয়। আর নিলেও পাইকারি দামে নিয়ে যায় সবগুলো পায়রা, আর বাচ্চাগুলো থেকে যায় আসলে হাটের মধ্যে। তো সাব্বিরকে বললাম যে খাওয়ার জন্য নিবি নাকি পালার জন্য নেবে, ওই নাকি খাওয়ার জন্য নেবে। তো খাওয়ার জন্য নেওয়ার জন্য এইসব কবুতর পাওয়া যাইতেছে এখন বর্তমানে 300 টাকা দেখি জোড়া। তো এই কবুতরটার দাম জিজ্ঞেস করতে হয় সাব্বির এটার দাম জিজ্ঞেস করতো কত।
আপনি কি কিনবি নাকি? হ্যাঁ 200 রাউন্ড না? হ্যাঁ 200 না কত হারবে টাকা কত রাখবেন আমার কাছে আমি পয়সা লাগাম করে দিবে এক জোড়া না 250 টাকা কম দেন তো হ্যাঁ আবার আমার নিকে তাই দি পয়সা লাগাম পয়সা লাগাম তাই তো 250 টাকা চাইলো পুরা কত করে হলো? 250 ইয়া বাকি দেখলাম কোন জানি এটা কি ময়না ময়না দিঘা ছাউ কিলো এটা কত করে কত করে কি জোড়া হ্যাঁ 300 টাকা জোড়া আরে 300 টাকা জোড়া বন্ধুরা কি করো বাইরে চাই ছড়ে 20 টাকা 200 না ওর হাত কি দুটা করে খায় না আমি করছি না আপনি কোয়েল পাখি কত নিব? কোয়েল পাখি কিনবি? হ্যাঁ আমার মুই একটু দাও তো বন্ধুরা এখন আমরা দেখবো কোয়েল পাখি উঠছে কিনা। কোয়েল পাখি কিন্তু আমাদের, কারণ কোয়েল পাখি ডিম দেয় আর এমনি পাখিতে ডিম দেয় না। কি কইলাম আমি এটা কত করে কয়টা নিবা? 300 দাও 250 রাউন্ড না ভাই আরো 12 লাগবে কখন মাইরো বসু কত করে কাকা 300 250 250 300 হয় না বড় হয়ে গেছে না আমরা অবশ্যই 250 টাকায় কিনে ফেললাম তো টাকা দিয়ে দিলাম ভাঙ্গে আসছিল না ভাঙ্গি তো না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঈদের দিন কোনো মানুষজন নাই জায়গায়, নদীর পাড়ে এসে বসছি আমরা। আর আমার সাইডে আমার পিছনে দেখতে পাচ্ছ নৌকা, তো এই নৌকায় আমরা উঠবো এখন। বৈঠাও আছে, পানি একদম হাঁটু পর্যন্ত মনে হয়, কোমর পর্যন্ত যাইবে এই পর্যন্ত গেলেই। তো আমার সাথে সাথে আসছে সাব্বির, আসছে আব্দুল্লাহ, আসছে ফাতে, আসছে সারা, আসছে সবাই আসছে। তো ওরা বুঝে ওই জায়গায়, ওরা এখন আসতেছে ওই যে ওই জায়গায় একদম। এখন প্রায় বাজে 3টার মতো। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ইফতার পার্টির আয়োজন করা হইতেছে। সাব্বির দেখি একজনের ছবি তুলতেছে, ওরা ডাক দিলাম যে খালি ছবি তুললে হইব না, এখানে একটু নগে পাশে থেকে কাজও করতে হইব। তো ডেগের মধ্যে পেঁয়াজ মরিচ দেওয়া শেষ, এখন শুধুমাত্র মাংস দিতে হবে। মাংস দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ বিরিয়ানি রান্না করা হইতেছে, বিরিয়ানি মশলার সাথে দিতে হবে মিশিয়ে। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। আর লাস্টে কি হয় আমাদের সাথে, প্রায় অর্ধেক কাজ শেষ, এখন শুধুমাত্র মাংস কষিয়ে এর উপর চাউল দিয়ে দিলেই হয়ে যাবে। সাব্বির ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছে। এই তোমরা কি করো, তোমরা কি করো এখানে? এই হাতে কি রোজা, খায়া রোজা? তো বন্ধুরা সবকিছু কমপ্লিট, এখন আমরা ওই জায়গায় যাবো, গিয়ে দেখি
খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করব এবং আমি আর সাব্বির মিলে দুজনে মিলে দেখি আগে বিছাইতে হবে নিচে সব কিছু যাতে ভালোভাবে বসতে পারে সবাই। তো শরবতটা তো আমি বানাইছি, জানি না কেমন হয়েছে, তো চেক করছো? আমি রোজা ছিলাম তো চেক করতে পারি না, জানি না চেক করাইতি না, ওই তো মনে হয় তোমার চেক করাম। তো দেখি সবাই খেয়ে কেমন বলে, তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ইফতার খাওয়াই সবাইকে। তুই রোজা ছিলি? হ্যাঁ রোজা, গলা মলা শুকিয়ে গেছে নিয়ে। হ্যালো গাইস, আমরা ইফতারি পার্টি করতে চলেছি। তো বন্ধুরা, গ্লাস এবং প্লেস গোছানো কমপ্লিট। এখন আমাদের গ্লাসে করে শরবত দিয়ে নিতে হবে, কারণ রোজা থাকার পর মেনলি শরবতটাই খাওয়া হয়। সারাদিন ক্লান্তির পর গলা শুকিয়ে যায় একদম। এবং তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এত দূর ভিডিওটা দেখার জন্য। তো এই তুই কি ইফতার করে ফেলাইছ? খেজুর খাওয়া শেষ, আসলে আইমানের খেজুর খাওয়া শেষ। তো একটু পরে আদান দেবে। তো বাই বাই সবাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো আমরা এসে পড়েছি সেই রকম একটা ভুতুরে জায়গাতে। আমি আছি আর আমার কোনো ক্যামেরাম্যান নাই এখন। তো আছে এখন বন্ধু সাব্বির। গাইস, গত ভিডিওতে আমাদের সাথে যা যা হয়েছিল যার কারণে আমরা চলে গেছিলাম, আর আমি বলছিলাম যে আমি আর কোনো ভিডিও করবো না, কিন্তু সাইমন আমাকে এমন ভাবে বলছে যে আমি আর না এসে পারলাম না, শুধুমাত্র আপনাদের জন্য। আমি আমার জীবনের মায়া ত্যাগ করে শুধুমাত্র আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করতে এসেছি। তো গাইস, সাইমন মনে হয় আমাকে মারতে চায়, এই জন্য এই ভিডিও করার জন্য নিয়ে এসেছে। কারণ আগের ভিডিওতে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আর কোনো ভিডিওতে আমি যেন না থাকি, কিন্তু সাইমন আমাকে জোর করে নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য। তো গাইস, এই ভিডিওটি আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ করে দিবেন। আমরা তো অনেক কথাই বলে ফেললাম, তো আজকে আমাদের টপিক হচ্ছে একটি অভিশপ্ত জায়গায় 24 ঘন্টা কাটানো। বন্ধুরা, আমরা গত ভিডিওর মতো প্রথমে আমরা হাসি খুশি থাকি, কিন্তু লাস্ট পর্যন্ত যে আমাদের কি হয় আমরা নিজেও বুঝতে পারি না। কিন্তু এই ভিডিওটা আমার ভয় করছে, কারণ একটাই যে এই চারপাশে পুরা এলাকা জুড়ে কোনো বাড়িঘরই নাই, কোনো জায়গায় বাড়িঘর নাই। তো এটা আমার সবচেয়ে বেশি ভয় করছে। আর মানুষজন তো দূরের কথা, কিন্তু আমরা শুনছি এই জায়গাতে নাকি ভূত পিশাচ যেগুলা বলে, ভূতকে যে পিশাচ বলে, তো এগুলা নাকি বেশি পাওয়া যায়। আর এখানে কিছু এমন জায়গা আছে যেখানে যেতে তো মানুষ ভয়ও পায়, আবার যেখানে গেলে নাকি মানুষ জীবিত ফিরতে পারে না। কিন্তু ওই সব জায়গায় আমি বিশ্বাস করি না যে ওই সব জায়গায় আসলেই কি এসব ঘটনা ঘটে নাকি। তো আমরা যদি যাই তাহলে বুঝতে পারবো। সাব্বির, তোর কেমন? তুই কি শুনছিলি কোনো এই জায়গার ব্যাপারে? হ্যাঁ, আমি অনেকের মুখে শুনছি যে এই সমস্ত জায়গায় নাকি লোকজন খুবই কম আসা যাওয়া করে, এবং এইখানে যারা আসে তারা নাকি খুব সহজে বেঁচে ফিরতে পারে না। কিন্তু আমরা এসেছি শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য। তো আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। কি হতে চলেছে আমরা সেটা নিজেরাও জানি না। এইবার মনে হয় কিছু হইব না, কারণ এবার তুই লুঙ্গি পরে আইছ, ভূতরা থেকে পালাই যাইব। আগের বার আমি পেন পরার কারণে দৌড় দিতে পারি না গাইস, এবার আমি লুঙ্গি পরে আসছি, এক দৌড়ে চলে যাব। তো গাইস, তো আমরা কোনো ভিডিওর মধ্যে ক্যাম্প তৈরি করতে পারি না, যেটাকে বলা হয় শেল্টার ক্যাম্প, এগুলো কিছুই তৈরি করতে পারি না। এই ভিডিওতে দেখি আমরা গাছপালা প্রচুর আছে, দেখি এগুলো দিয়ে শেল্টার তৈরি করে থাকা যায় কিনা। কারণ থাকার মতো বাড়ি আছে, কিন্তু বাড়ি সম্পর্কে আমরা যা যা শুনছি, ওই বাড়ির ভিতরে যদি আমরা থাকি আমাদেরকে আর মনে হয় খুঁজে পাওয়া যাবে না। কারণ আসার সময় আমরা যখন এই রাস্তা দিয়ে আসছিলাম, তখন একজন লোক আমাকে বলে, মিরাজ নামের এক লোক এবং তার ছেলে দুইজন মিলে নাকি বিষ খেয়ে মারা গেছিলো। আমি তো শুনেই ভয় পেয়ে গেছি যে বিষ খেয়ে যেহেতু মারা গেছিলো, তাহলে ওই বাড়িতে মনে কোনো সমস্যা হইতে পারে। সেজন্য আমি বলছি যে না, ওই বাড়িতে আর যাবো না। সেজন্য ভাবলাম যে অনেক রাত, যখন গভীর রাত, তখন আমরা যাব। কারণ দেখবো আমাদের কাছে আছে আবার নতুন 2টা ঘোষ ডিটেক্টর অ্যাপ, যেগুলো দিয়ে আমরা আবার ভূত খোঁজার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা ভূত দেখতে পাইছিলাম ঠিকই, কিন্তু ভূতগুলো আমার কাছে অবিশ্বাস্য লাগছিল। তো এটা আমরা সেজন্য নতুন অ্যাপ ব্যবহার করব, যেগুলো দিয়ে আসলে অরিজিনালি ঘোষ ডিটেক্ট করা যায়। তো আমরা এখন রওনা দিব, দেখা যাক কি হয়। ওই সাইডেই প্রথমে আমরা যাব, কারণ সামনের দিক থেকে আমরা আসছি, সামনে আরও ভয়ঙ্কর রাস্তা, তো সেজন্য আর সামনের দিকে এগোচ্ছি না। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা নতুন আছেন অবশ্যই মিস্টার কোষকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য এত মজাদার এবং ভয়ঙ্কর ভিডিও আমরা তৈরি করে থাকি। তো বন্ধুরা, আমরা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, আমরা এখন ওইদিকে যাব। তো যাওয়ার আগে আমাদেরকে
দেখতে হবে কোন জায়গায় শেল্টার তৈরি করলে আমাদেরকে মানে বিপদমুক্ত থাকবো, কারণ এই জায়গা দিয়ে পোকামাকড়ের সংখ্যা প্রায় প্রচুর পরিমাণ এবং পশু পাখি আছে প্রচুর, যেগুলো আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে এবং কামড় দিতে পারে। তো আমরা একটা শেল্টার তৈরি করার জন্য জায়গা দেখছি, কিন্তু আমার মনে হইতেছে এই জায়গাটাও খারাপ না শেল্টার তৈরি করার জন্য, কারণ অলরেডি কে যেন শেল্টার তৈরি করে রাখছে, দেখে বোঝা যাইতেছে, দেখতে পাচ্ছেন গাইস। তো আমরা যদি শেল্টার তৈরি করতে না পারি বাই চান্স, তাহলে আমরা এটা একজন থাকবো আর এটা একজন থাকবো, কারণ এখানে অলরেডি 2টা শেল্টার তৈরি করে রেখেছে আমার মনে হয় কে যেন এইছে। তো আমরা এগোতে না এগোতেই আমরা দেখতে পাচ্ছি 2টা গরু এখানে, একটা অনেক সুখে আছে, মনে হইতেছে কিছুদিন ধরে খায় না, কারণ আমার মনে হয় কোনো জায়গা থেকে পালায় আসছে এই গরুগুলা, কারণ এখান থেকে যে পরিমাণ খাইতেছে এগুলা। এখানে সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেবু গাছ। আর ও শিট, এত পিঁপড়া এই জায়গায় আমি বুঝতে পারতেছি না। তো এত পাখি সাব্বির তুই কি দেখতে পাচ্ছ এত পাখি গেল, এত পাখি গাইস, এগুলো কোত্থেকে আসলো? আমার মনে হয় এগুলো বিপদ সংকেত গাইস। আমরা মনে হয় না এখানে শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা, আমি ভয় করছি, কারণ গত ভিডিওতে যা সব হয়েছিল সেটা যদি আপনারা দেখে আসেন উপরে আই বাটনে ক্লিক দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। ও শেট, প্রায় তো আমি এটার উপর পরে গিয়েছিলাম কথা বলতে বলতে গাইস। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান দিয়ে যাবো। তো যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, লাস্টে কিন্তু প্রচুর মজা রয়েছে। এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা এমন একটি জায়গায় যেতে চলেছি যেখানে কোনো জনমানব নেই, এবং জনমানবহীন জায়গায় থাকাটা কত ভয়ঙ্কর সেটা হয়তো আপনারা জানেন না। যখন 24 ঘন্টা কবরস্থানে কাটিয়েছি গাইস, কতটা কষ্টের উপর দিয়ে যে আমাদের দিনটা গেছে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন না। তো আজকে আমরা এমন একটি জায়গায় যেতে চলেছি যেখানে কোনো জনমানব যায় না, সেখানে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে টিকে থাকতে হয় জনমানব। সাব্বির তুই স্ট্যান্ড করে রাখাইছ, আমি তো পাইতেছি না ওই জায়গায় নাকি। আমি নিয়ে আসতেছি। সাব্বির একজন লোক যে বললো ওই দিক দিয়ে নাকি যাইতে হবে আমাদের। না, এই দিক দিয়ে গেলে ভালো হবে, ওই দিক দিয়ে ঘন জঙ্গল। তো গাইস আমরা এই দিক দিয়ে যাব, কারণ ওই সাইড দিয়ে ঘন জঙ্গল বেশি। গাইস জানি না রাস্তায় আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করতেছে। দেখে যায় এত ভয়ঙ্কর জায়গা আমি আমার লাইফে কখনো আসি নাই। তোর কি মনে আছে গত ভিডিওতে আমরা যেখানে গেছিলাম ঠিক ওইখানেও এরকম কলা গাছ ছিল, আর ওইখানেও আমাদের সাথে অনেক জানোসই তো কিরকম ঘটনা ঘটছিল। তো এইখানেও এত কলা গাছ, আমার ভয় করে মামা, আমার অন্য সাইডে যাইতে মনে হয়, কারণ গাইস আমরা যতবারই কলা গাছ মানে কলা বাগান দিয়ে যাই, মানে কলা বাগান যেখানে আছে সেখানে আমাদের সাথে সব অদ্ভুত ঘটনা ঘটে, কারণটা আমি বুঝতে পারছি না। সাব্বির দেখা যায় ওই জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে, তুই কিছু বল। দেখি আঙ্কেল, এদিক দিয়ে যাওয়াটা কি আমাদের জন্য সুবিধা হবে? না, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিকে ভূত আছে। কি বলে এগুলো, এগুলো কি সত্যি? গাছ আমার তো তখন থেকে অনেক ভয় করতেছে, এখানকার মানুষজন আসলে স্বাভাবিক না, তারা বলতেছে ওইখানে যাওয়া যাবে না, ওইখানে ভূত আছে, কিন্তু হাসা হাসা বলতেছে, এটা কেমন? আমার কিন্তু আগে থেকে অনেক ভয় করতেছে, এখানে হেসে হেসে বলার কি আছে? পিছনে আরো 2টা কলা বাগান আমরা রাইখাইছি, আমরা সামনে যাইতে যাইতেই শুধু কলা বাগান বাঁচতেছে আমাদের সামনে, বুঝলাম না কাহিনী। তো এখানে একটা কলা বাগান, তার পিছনে একটা কলা বাগান, আবার আমরা এই সাইডে যদি যাই এই সাইডে কলা বাগান, আমরা যদি সামনের দিকে যাই সামনের দিকেও কলা বাগান। তো সাব্বির তোর কাছে কি মনে হয় কলা বাগানটা এত কেন? এখানে তো মানুষজনই থাকে না, কলা বাগান এত করলো কে? এটি মনে হয় আজ থেকে 200 বছর আগের একটি গাছ, আর এখানে ফাঁকন্দ চলে এসছে একদম একবারেই। সাব্বির এদিকে আয় তো। এই জায়গায় টিবল হয়েছিল মনে হয়, এই জায়গায় মনে হয় বাড়ি ছিল একটা, কারণ বাড়ি না হলে তো এই জায়গায় এই টিবল থাকার কথা না, কারণ শহরটা মনে হইতাছে না হলেও 100 বছর আগের হবে, কারণ দেখতে পাচ্ছেন লোহাগুলাই একদম মরিচা ধরে গেছে। আর এটা মনে হইতেছে কবরস্থান গাইস, ওইদিকে আমরা আর যাবো না, কারণ গত ভিডিওতে আমরা কবরস্থানে গিয়ে যা অবস্থা হয়েছে গাইস, আমার মনে হয় না আর কবরস্থানে যাওয়া ঠিক হবে। আমরা শুনছি কবরস্থান নাকি পবিত্র জায়গা, ওইখানে কোনো ভূত থাকে না, কিন্তু আমাদের সাথে ওটা কেন হলো আমরা নিজেরা বুঝতে পারলাম না। তো দেখি ওই সাইড দিয়ে কোনো ভালো জায়গা আছে কিনা থাকার মতো। আর ক্যাম্প তো আমরা ওইখানে বানাইছি, কারণ আমরা ওইখানে ব্যাক করব, ওইখানে একটা বাড়ি আছে অভিশপ্ত, সেখানে আমরা লাস্টে যাব, প্রায় রাত 8টা-9টার দিকে আমরা ওই জায়গায় যাব, কারণ এখন যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো না আসলে কি হয় আমাদের সাথে, এবং ওই জায়গায় কি আসলে ভূত আছে, আর ভূত থাকলেও ওরা কে আমাদের ক্ষতি করবে, আর ক্ষতি করলেও কি পরিমাণ ক্ষতি করবে, আর যে পরিমাণই ক্ষতি করুক আমাদের ভয়ঙ্কর ভিডিও মজার হতে চলেছে। তাই বন্ধুরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, আর আমাদের অবস্থা মনে হয় খারাপ হয়ে যাবে। তো একটা বাড়ি দেখতে পাইতেছি সাব্বির, ওই যে ওই সাইডে দেখছো না, ওই যে ওই সাইডে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা। চল তো
তো গাইস আমরা একটা বাড়ি খুঁজে পাইছি, মনে হয় এই বাড়িটার কথাই বলছিল। সাব্বির, সাব্বির কই গেলি তুই? এমনি ভয় করছে, তার মধ্যে ওই কই গেল। গাইস আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো স্কিপ করিনি, ওই কই গেল আমি ওরই খুঁজে পাচ্ছি না। ও তো স্ট্যান্ড আনতে গেছিলি? আরে বলে যাবি না। আমি কতটা পুরনো একটা বাড়ি, তো দেখতে পাচ্ছেন জায়গাগুলা কতটা ভয়ঙ্কর। আর একটা শব্দ আসছে কোথা থেকে জানি, শব্দ পাচ্ছিস কি তুই? একটা শব্দ আসছে ভয়ঙ্কর, শব্দের উৎসটা আমাদেরকে খুঁজতে হবে। তো বন্ধুরা আমরা শব্দের উৎসটা পেয়ে গেছি। তো এইখানে মোটর স্টার্ট দিছিল। তো আমরা আসার সময় যে লোকটার সাথে দেখা হয়েছিল আমাদের, সে খিলখিলায় এভাবে হেসে এসে বললো যে তোমরা ওইদিকে যাও না। তো সেই লোকটাই মোটর স্টার্ট দিছে। তো তার কাছে আমরা আর কিছু শুনবো না, কারণ সে স্বাভাবিকভাবে কোনো কিছুই বলতে পারে না। তো আমরা আমাদের গলা এমনিতেও শুকিয়ে আছে, তো আমরা এখান থেকে পানি খাবো এবং যদি দেখি যে না আমাদের অনেক ডিহাইড্রেশন হয়েছে, তাহলে আমরা গোসল করে তারপর আবার ব্যাক করবো সেই ভুতুরে জায়গাটায়। তো শব্দের উৎসটা এটাই, এই বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই মোটর স্টার্ট দেওয়া হয়েছিল, সেজন্য এত শব্দ আসছিল দূর থেকেও। তো সেই লোকটার কাছে শোনার পর যে আপনাদের এলাকায়, সেই লোকটা এলাকায় থাকে, এই এলাকার মধ্যে থাকে সেই লোকটা। তো সেই লোকটা আমাদেরকে বললো যে এলাকায় কোনো মানুষজনই থাকে না, সে শুধু একা থাকে, তার বউ বাচ্চা কাচ্চা কিছুই নাই। তো তার বউ বাচ্চা কাচ্চাও মারা গেছে শুনলাম তার কাছে। তো সে শুধু একাই থাকে এবং মোটর স্টার্ট দেয় এবং ক্ষেত খামারি করে, সে একাই থাকে। তো আমার খুব ভয় করছে সেই লোকটার কাণ্ড কারখানা দেখে, কারণ সে হাসছিল, হুদাই হাসছে সে। তো তার কাছে আমরা আর যাবো না। তো এখন পানি টানি খেয়ে দেখি সামনের দিকে অগ্রসর হবো, কারণ আমাদের কাছে আর বেশি সময় নাই, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হলেই আসল মজা হবে না। এটা যে সেই লোকের মেশিনটা আমরা বিশ্বাসই করতে পারতেছি না, কারণ সে লোকটা মনে হয় মাথায় সমস্যা, সে আমাদেরকে হেসে হেসে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। এবং সেই লোকটার এই মেশিন কী করে হতে পারে, এটা একটি ঘটকা। তো যেহেতু আমরা মেশিন পেয়ে গেছি, তো আজকে আমরা এখানে গোসল দিয়ে যাবো। গাইস এখন আমরা গোসল দেব। গাইস এখানে অনেক শান্তি লাগতেছে আমাদের গোসল দিয়ে। গাইস আমাদের গোসল দেওয়ার পর অনেকটা ভালো লেগেছিল, কিন্তু এখন অনেকটাই ঘুম ঘুম পাচ্ছে। তো বন্ধুরা আমরা গোসল দিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন আমাদের শেল্টারে যাইতে হবে। শেল্টার তো তৈরি করা হয় নাই, কোনো রকম একটা থাকার ব্যবস্থা করতে হবে। এই চ্যালেঞ্জটা আরও কঠিন করার জন্য আমরা ভূতে ফেম ব্যবহার করব, কারণ ভূতে ফেমের কারণেই কালকে আমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল, সেটাই আমরা আবার পুনরায় চেষ্টা করব। দেখব এই জঙ্গলে, এই অভিশপ্ত জঙ্গলে ভূতে ফেমের কোনো প্রভাব পড়ে কিনা, আর ওই সাউন্ডের কারণে কি আমরাই ভয় পেয়ে যাই নাকি ভূত এসে আমাদেরকে কিছু করে। মানে যে পরিমাণ মশায় আমাদেরকে আতঙ্ক করছে, আমার মনে হয় না ভূতেও আমাদেরকে এরকম কষ্ট দিতে পারবে যে পরিমাণ কষ্ট আমাদের মশায় দিচ্ছে। হ্যাঁ গাইস কামড়ে একদম ভুলিয়ে দিচ্ছে। ভূতেও এরকম কামড়ায় না মনে হয়, ভূতে কি আসলে কামড়ায় না, কিন্তু মশায় কামড়িয়ে একদম কামসারা হইতেছে। ভূতে মশায় কামড়িয়ে একদম গা ফুলে ফেলতেছে আমাদের। তো তাই আমাদেরকে একটু আগুনের ব্যবস্থা করতে হবে, যাতে মশা চলে যায়। আগুনের ব্যবস্থা মনে হয় আমরা করতে পারবো না এবার, কারণ এবার ম্যাচ আনি নাই, ম্যাচ তো ওই দিনই হারিয়ে গেল। তোর লেগে তো হারাইলো, বললাম যে আগুনটা ধরাইতে হবে। হ্যাঁ তোমারই দুশো স্যার ওটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘোষ ডিটেক্টর। তো স্টার্ট স্ক্যানিং। শব্দ হইতেছে গাইস। গাইস গাইস দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে। ও শিট গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন ভূতটাকে? দেখতে আসলেই কি এখানে ভূত আছে গাইস? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তো গাইস আমার জীবনে ঘটে যাওয়া একটা আপনাদের ঘটনা শোনাই। না তোর ঘটনা খিদা লাগছে, আমি সকাল থেকে কিছু খাই নাই বলে ঘটনা করে বেড়াইছি। আচ্ছা আমার চিপস আনছি, চিপস খাস কি তুই? তো আমি খাই, চিপস আনছিলাম গাইস বাসা থেকে। আর গাইস প্রচুর মশা এখানে, প্রচুর কামড়াচ্ছে আমাদের। এখন বল
এখন আর কি বলুম গাইস, কাহিনী ভুলে গেছি। তো গাইস, ভূতে ফেম শুনলে তো জানিনি কি অবস্থা হয়। তার মধ্যে আমরা এমন একটা জায়গায় আছি, এই জায়গায় বসে আমরা ভূতে ফেম শুনবো। তো এখন ভূতে ফেমটা স্টার্ট করলাম। গাইস ভূতে ফেম শুনতে শুনতে আমরা কিছু খেয়ে নিই। হ্যাঁ, খাই আর ভূতে ফেম শুনি, এই জায়গায় রাখি। আমার ভয় করছে না, রাত হলে মনে হয় ভয় করবে। ইমেলটা যেভাবে লেখা আছে আমি আমার কোনো ভয় করছে না, হ্যালো কোনো ভয় করছে না আমার। আশা আমার তো করি ক্ষুধা আপনি লাগছে, খাইতে। অনেক ভালো আছেন। আমার নাম নঈম হোসেন, মেহেন্দিগঞ্জ, বরিশাল থেকে লিখছি। দিনের মশা। যে আমি ইদানিং, এত হাসি আসছে কেন? বিদেশে ঘটনা শেয়ার করবেন তাদেরকেও পাচ্ছি প্রচুর। আমি সবকিছুই পাচ্ছি, অডিও ক্লিপও পাচ্ছি। কিন্তু যে ঘটনাগুলো আমি পড়ি, যে ঘটনাগুলো আপনারা চমৎকারভাবে লেখেন, সেই ঘটনাগুলো এই সপ্তাহে একটু কম পেয়েছি, গত সপ্তাহেও তাই। সুতরাং আমার কাছে যদি বলেন তাহলে বলবো যে এই একটি স্টোরি এই সপ্তাহে সিলেক্টেড হয়েছে সব স্টোরির মধ্যে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমার মনে হয় যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে এর চাইতে ভালো স্টোরির সন্ধান আপনারা পাবেন। তো আমি পড়ছি যেভাবে লিখেছেন বাকিটুকু। তিনি লিখছেন যে ভালো লাগলে পড়ে শোনাতে পারে। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কোনো এক গ্রামের। তখন সময় ছিল 1990 সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষার খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, নাম রনি, বয়স 15 থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছে আমাদের এলাকায় একজন আছে। সময় ভাত চায়। তার মা তাকে বলে, তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি। রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করলো অনেক সময় হয়ে গেল রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে খুঁজতে নদীর দিকে গেলেন। যেতে যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা। রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। একজনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমে খুঁজে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত পেল না। তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে। রনির মা ওই দিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না। তাকে বলছে, তুই চিন্তা করিস না, তোর কাছে ভালো আছে। অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন পরীদের তার বশ করে রাখা। ওই দিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরো বলল, তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পুরী মহলে নিয়ে যায়। তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, ওকে কি আমরা ফিরে পাবো না? তান্ত্রিক বলে, একটা উপায় আছে, তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে। রনির বাবা বলেন, যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব। তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল আর বলল, সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ,
এ কথা কাউকে বলা যাবে না। তোদের অনেক ক্ষতি হবে। তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওই দিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে। এভাবে প্রায় রাতে স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মানে স্বপ্নে যা দেখতেছে তাই মানে সত্যি হইতেছে। অমাবস্যা এটা কি আদৌ সম্ভব? যথা সময় রাত্রি দ্বীপরে অনেক ক্ষেত্রে হয় গাইস। রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হারটি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা, কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশ ঝাড় পড়ে। আবছা আলোতে দেখলো একটা বাঁশ ঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই, বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দিয়ে সে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়, তিনি ভাবেন হয়তো আরো একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান, তিনি অবাক হয়ে যান, দেখেন রাস্তার ওপরে পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা বাঁশটাকে টেনে ধরে রেখেছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচন্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচন্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, মনে হচ্ছে ভয় করছে না, উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু মশাই প্রচুর জ্বালাচ্ছে। নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচন্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে সেই রকম। সাথে সাথে ঝড় বাতাস সব থেমে গেল। ভয়ে ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে, চারদিকে তখনও হালকা আধার, তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে। নাক মুখ দিয়ে টাটকা রক্ত ছড়ছে, রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরো মানুষ চলে আসে। সকলে মিলে লাশটাকে উপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ। ঘাটটা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপর ঝুলে আছে। দেখে মনে হয় এই মাত্র ঘাটটি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বিভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। তখনই চারিদিক ফর্সা হয়ে গেছে। আরো মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরিদের মানে তান্ত্রিকরা এরকমই, সব তান্ত্রিকই এরকম। তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন, তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। তান্ত্রিকের কাছে কখনো যাইতে হবে না। চিৎকার শুনতে পেয়েছিলেন, তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে অবশ্যই না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকতো। এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগে সবাই যার যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই, নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে ক্ষমা করবেন। আসলে ভয়ঙ্কর ছিল রে মামা, প্রচুর ভয়ঙ্কর ছিল এটা। প্রথম ঘটনা। আসলে এগুলো যার সাথে ঘটে সে আসলে বলতে পারবে কতটা ভয়ঙ্কর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।
এই ছিল ঘটনা এবং ঘটনাটি তো বন্ধুরা এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে আমার খুব একটা ভয় লাগে নাই, কিন্তু এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা জানালে তাহলে গাইস সমস্যা। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শোনা আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। দ্বিতীয় ঘটনা শুনবো এখন আমরা। আসসালামু আলাইকুম। তো ভূতে মেমের থেকে আমার এই আওয়াজটাই খুব ভয়ঙ্কর লাগে। তো আমার এই ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা গত বছর 2018-এ জুলাই মাসে আওয়াজ আমরা ছাড়া চারজন ভূতে ফেম, মিলে ঠিক করি যে তরকারি আমরা ছাড়া লবণ। বাড়িতে ঘুরতে যাব। লবণ ছাড়া তরকারি ও গাইস ভুল হয়েছে, লবণ ছাড়া তরকারি আর ঈদের পরপরই সাউন্ড ছাড়া ভূতে ফেম আমরা পুরো চারজন এক। মিলে রওনা দিই। তো আমরা আর কি, যেহেতু আমার বাড়ি মিরসরাই, আমার টোটাল রাস্তাটা আমার আর কি চিটাগাং বাসে যাওয়া লাগে না। So, চিটাগাং রাস্তা আমি মানে। ফেনী হয়ে ভেঙে আমি আর কি চিটাগাং যেতে চাই আমার বাড়িতে। তো আমরা রাত 11টার সময় আমরা বাসে উঠি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা হয়তো 3টার সময় আমরা পৌঁছে যাব, ফজরের সময় পৌঁছে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৌঁছে যাই রাত আর কি 8টার সময়। 8টার সময় আমরা আর কি ফেনীতে পৌঁছে যাই। সেখান থেকে আমরা আরেকটা দূরপাল্লার বাসে উঠি এবং সেই বাসে করে আমরা বাকিটা রাস্তা আর কি পৌঁছাই। তো অন দ্য ওয়েতে আমার একটা ছোট ঘটনা ঘটে। তো ঘটনা যেটা যে আমরা আর কি দূরপাল্লার বাস যেটাতে উঠি, তো আমরা 4 জনের সিট একসাথে আমাদের পরে নেই। এর মধ্যে 2 জন আমরা একদম বাসের পিছের সিটে, একজন মাঝখানে আর একজন সামনে। একদম সামনে যে সিটে বসছে তার নাম হলো সাব্বির, মাঝখানে সৌরভ এবং শেষে আমি এবং আমার আরেক ফ্রেন্ড শাকিল। তো যে সাব্বির বসছে সাব্বির, তার সাথে তোর নাম? যে ঘটনাটা আমার নাম ঘটে, সে guys। আছে চাক্ষুষ প্রমাণ। তো যেটা হয় যে বাস চলাকালীন মোটামুটি ভালো গতিতেই চলতেছিল। তো হুট করে বাস আর কি রাস্তার মাঝখানে ব্রেক করে। তো ব্রেক করে দেখে আর কি আমরা পিছ থেকে মোটামুটি বলে যে কি হলো, মানে এরকম। তো পরবর্তীতে আমরা শুনি যে সামনে থেকে লোকজন বলাবলি করতেছে, না এটা এরকম হতেই পারে। তো ঘটনা যেটা হয়েছে যে মানে সামনে যারা ড্রাইভার, কন্ট্রাক্টর, দেন আমার ফ্রেন্ড, ওরা যেটা দেখলো যে রাস্তার এই পাশ থেকে রাস্তার অপোজিট সাইডে সাদা লম্বা একজন আর কি মানুষ এই পাশ থেকে এই পাশে দৌড়ে যাচ্ছে। মানুষ বলা যায় না, অবয়ব আর কি। এই পাশ থেকে এই পাশে দৌড়ে মানে চলে গেল জাস্ট এক লাফে। তো এটা দেখে আর কি সামনে বাস কন্ট্রাক্টর সবাই আর কি জোরে, মানে বাস আর কি জোরে ব্রেক করে। তো কন্ট্রাক্টর আর কি ড্রাইভারকে বলতেছে যে এগুলো ব্যাপার না, রাস্তায় হতেই পারে। তো এই ঘটনাটা আর কি আমরা পরে ফ্রেন্ডের কাছে বাস থেকে নামার পর শুনি। তো আমরা সেখানে আর কি বাড়িতে পৌঁছাই রাত 3টার সময়। তো পৌঁছানোর পর আমরা আর কি ওখানে রাতের বেলায় ওখানে কোনো সিএনজি এরকম ছিল না। তো হাইওয়ে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ওখানে আর কি বাইপাস রোডে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ভিতরে আর কি গ্রামের ভিতরে অলমোস্ট আরো 8 কিলো রাস্তা। আর প্রচুর আছে। ঘটনাটি যে সময় হবে, আমি তখন 10ম শ্রেণীতে পড়াশোনা করছি। আমার আর 3 মাস পরে ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশ পথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে। তাই আমি এবং আমার 3 চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে আসলাম। গাইস ভয় লাগছিল। গাইস প্রথমে ভাবলাম দেখতে পেলেন যে সাইমন আমাকে ধাক্কা মেরে কিভাবে চলে গেল। আসলে আমি অনেক ভয় পাইছি গাইস, রাজশাহী জেলার বাগমারা জানি না ওর সাথে কি হয়েছে এবং আমাদের গ্রামের ও এরকম কেন করলো। আমি খুব ব্যথা করতেছি গাইস। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। গাইস আমার খুব ভয় করতেছে এখন, কারণ আমি এতক্ষণ 2 জন ছিলাম কিন্তু এখন আমি একাই। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের মজা করছিলাম তোর লাগে, তুই ভয় পেয়ে গেছিলি? এরকম করে কেউ মজা করে? বিয়ে বাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের এমনি মজা করলাম। অনেক রাত হয়ে গেল। আমরা 4 জন হাঁটতে হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছিলাম। একটু ভয় ভয় লাগছিল। প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি, কিন্তু আমার চাচাতো ভাই বলল আমরা তো 4 জন, চল, ভয় নেই। আমি একমত হলাম।
তারপর আমরা চারজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি। আমরা কিন্তু জঙ্গলের মাঝখানে আছি এখন। বাজে 12:40। বলে রাখি জঙ্গলটার মাঝখানে একটা জঙ্গলের মাঝখানে কিন্তু আছি আমরা এখন। চায়ের স্টল আছে যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে 15 থেকে 20 জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম ঠিক তখন আমার চাচাতো ভাই গোলাম তার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং সে পিছন দিকে তাকায় তো দেখে যে ওই দোকানে কেউ নেই, সম্পূর্ণ দোকান ফাঁকা। ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম। এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার চাচাতো ভাইয়ের পরের দিন থেকে প্রচন্ড জ্বর আসে। প্রায় 1 মাস ধরেও অসুস্থ থাকে। ঘটনাটি এখানে শেষ হয়ে পারত, কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল তা আমি কখনো ভাবিনি। এর মধ্যে এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়, তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই। কলেজটি দূরে হওয়ায় আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম মেসে থাকবো। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের 12 তারিখে আমরা মেসে শিফট হই। বলে রাখি আমাদের মেসটি ছিল 2 তলা একটা ছোট্ট ফ্ল্যাট, যেখানে মোট 4টি রুম ছিল। নিচে 2টি রুমের একটিতে আমি আর আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকতো। আর ওপরের 2 রুমে আমাদের কলেজের 2 জন টিচার থাকতো। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেওয়া হতো, এতে কেউ ভেতরের থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত করতে পারতো না। প্রথম প্রায় 1 মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে সমস্যা দিতে থাকে। আমার বন্ধু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার রাত। তখন আনুমানিক 2টা। বরাবরের মতো আমার বন্ধু ঘুমিয়ে গেছে আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় দরজায় হঠাৎ নক করার সাউন্ড শুনতে পাই। আমি কোনো কিছু না ভেবে দরজা খুলতেই দেখি ওপাশে কেউ নেই। আমি মনের ভুল ভেবে দরজা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার নক। আমি আবারও দরজা খুলে দিই, বাট কাউকে দেখি না। এবার একটু ভয় পেয়ে যাই। আমি দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক করার শব্দ, প্রচন্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুদের ঘুম থেকে জাগাই আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক রাত ঠিক 1টার পর ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। কখনো কখনো কান্নার আওয়াজ, অনেক জোরে হাসির শব্দ আমি প্রতিনিয়ত শুনতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদে অনেকজন লোক ফুটবল খেলছে। অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি। অথচ আমাদের উপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে ব্যাপারটা জানালে তিনি বলেন এমন সাউন্ড তিনি কখনো পাননি। এসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়। এই বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না, কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল 26 জুন 2017 সোমবার। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাসা থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকায় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা ফ্লোরে রাখলাম। আমার মনে হলো ভেজা জায়গায় পা রেখেছি, কিন্তু রুম ভেজা হবে কেন? হয়তো পানি ঢেলে পড়েছে। এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম তখন আমি যা দেখলাম তা কখনোই কল্পনা করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে। ওর গলা থেকে মাথা সম্পূর্ণ আলাদা, দেহটা ছটফট করছে, হাত দুটো অর্ধেক কাটা, সম্পূর্ণ রুম রক্তে ভেজা। রক্ত দেখে মনে হচ্ছিল একদম তাজা রক্ত। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে আর মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে আছে। আমি তখন কি করব বুঝতে পারছি না। আমি জোরে দৌড় লাগালাম। আমি আমার রুম দরজা খুলি, কিন্তু যাই না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চারিদিকে প্রচন্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি। দৌড়াতে দৌড়াতে এক সময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু জানি না। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখি আমার বাড়িতে
মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা আমি সবাইকে বলি। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, ছাদে অজ্ঞান হয়েছিলাম, আমার রুম কিন্তু লক করা ছিল। তারপর এক হুজুর এসে মানে হুজুরের সাথে তারপরে তার সেই সমস্যার সমাধান হয়। বাকিটা আর বললাম না, হয়তো এর আগেও পড়েছি। সুতরাং যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাব। তারপরে আপনাদের যে সমস্ত ঘটনা আপনারা যা কিছু আপনারা আমাদের ফেসবুক পেজে এবং বন্ধুরা, এই ঘটনাটি ভয়ঙ্কর আসলে প্রচুর, কিন্তু আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা। তো গাইস, এই ঘটনাটি আসলে সত্যি অনেকটা ভয়ঙ্কর ছিল। তো রাতও ঘনিয়ে আসতেছে আর গল্প শুনে আমাদেরকে অবস্থা খারাপ হয়ে গেছে। মশায় কামড়িয়ে ফুলে ফেলছে পুরো শরীরটা। কিন্তু আমার সত্যি বলতে এখন খুব ভয় করছে। এখন মানে আগে যতটাই হাসাহাসি করছি, কিন্তু এখন প্রচুর পরিমাণে ভয় করছে আমার। তো আমার সময় তো এখন শেষ হয় না, আর এইখানে তো থাকা আমার মনে হয় সম্ভব না। একটা থাকার জায়গা তৈরি করতে হবে, আর মশার কামড় থেকে বাঁচার জন্য কিছু একটা উপায় বের করতে হবে। তোর কাছে কোনো মশার কামড় থেকে বাঁচার উপায় আছে? আমি শুনেছি যে, আমি ওইরকম কোনো উপায় জানি না, তবে ঘরোয়া পদ্ধতি হচ্ছে মানে আমরা কলা পাতা বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করে মশা দূরে রাখতে পারি। হাত পা চুলকাচ্ছে। দুপুরবেলা কিন্তু আমরা মেশিন ঘরে গোসল দিলাম, এরপর থেকে কেমন জানি হাত পা চুলকানো শুরু হয়েছে। পানি মনে হয় ভালো না ওই জায়গা। পানি ভালো গাইস, কিন্তু ওই মুরব্বিটা আমাদের না করছিল কেন এখানে? মুরব্বিটার কথা আসলে আমাদের শোনা উচিত ছিল। ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি যে মুরব্বিদের কথা শুনতে হয়। আজকে আমরা প্রমাণ পাচ্ছি। চলেছে আমাদের, আতঙ্ক লাগছে কখন কি হয়ে যায়। তো এই জায়গায় বসে না থেকে মশা কামড়াচ্ছে, চলো ওই দিক দিয়ে ঘুরে আসি। ঘুরে কোনো একটা খাবার দাবার, এই চিপস খায় তো আর সারা রাত চলবো না। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডান সাইডেই একজন মানুষ কি যেন একটা চেহারা দেখে মারা গেছিল। তো আমরা আর ওই দিকে যাইতে চাই না, কারণ এটা আমাদের লাইফ রিস্ক হয়ে যাবে। তো আমরা যে রাস্তা দিয়ে চলে আসছিলাম, ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এই রাস্তা দিয়ে গেলে আমাদের সাথে কি হবে আমরা নিজেরাও জানি না। আর এটা আমাদের পরিচিত একজন বলছে, তাই কথাটা একদম ফালে দেওয়ার মতো না। তো আমরা এই সাইড দিয়ে মনে হয় না যাওয়া ঠিক হবে। শিয়াল মনে হয় যাইতেছে ওই সাইডে, দেখাতে শিয়াল কতগুলো। এখানে প্রায় 10-12টা শিয়াল একত্রে দাঁড়িয়ে আছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। অন্ধকার সেজন্য দেখা যাইতেছে না, খুবই কম দেখা যাইতেছে। সাব্বির, চল বাড়ি চলে যাই। না না, আজকে আমি বাড়ি যাব না, আজকে আমি এখানেই থাকবো। পাগলামি শুরু করছ নাকি? চল। এর পাগলামি, আমি নেই থাকবো। এই চল পাগল, এই ভং ধরিস না কিন্তু, আমি তোর রাখাই চলে যাবো। যাবো না, এই মজা করিস না, এই ভিডিও করুম না, এই ভিডিও, এই পাগলামি করিস না, চল। তো গাইস, আমার দেখার টাইম না, আমি চলে যাবো গাইস। ওই থাকুক, ওই জায়গায় থাকুক। বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি কি, তাই মনে হয় ওই আমার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছে। এই প্র্যাঙ্ক করা এখন বাদ দে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন প্র্যাঙ্ক করার সময় না। তো গাইস, আমরা ছিলাম দুইজন, কিন্তু হঠাৎ করে আমি একা হয়ে গেলাম। কিন্তু কীভাবে একা হলাম? হয়তো সাইমন আমাকে রেখে চলে গেছে। যদি সাইমন আমাকে রেখে চলে যায়, ও মোটেও কাজটি ঠিক করেনি, কারণ আমরা দুজন একসাথে আসছিলাম যে একসাথে চ্যালেঞ্জ লড়বো, কিন্তু ও ভয় পেয়ে না কি করে আমাকে রেখে চলে গেছে, এটা ও মোটেও ঠিক করেনি। তো আমি গাইস প্রতিজ্ঞা করছি, ওর সাথে আমি আর কোনো ভুতুর ভিডিও বানাবো না, কারণ ও এই কাজটা ঠিক করেনি, আমাকে রেখে চলে গেছে। বন্ধুরা, লাস্টের দিকে আমাদের মধ্যে কিছু ঝামেলা হয় এবং আমি ওকে রাইখা আইসা পড়ছিলাম। ওই মস্করাই করছিল না কি করছিল, ওর মনে ভূতে ধরছিল নাকি, ওই রকম হয়েছিল। তো গাইস, আমি ওকে রাইখা আসি নাই বলতে, আমি রাস্তায় দাঁড়িয়ে ওকে ফলো করছিলাম, এবং কি যখনই ওর জ্ঞান ফিরে আসে অথবা সুস্থ হয়, ঠিক তখনই ওই রওনা দেওয়া শুরু করে। এরপরই ওর সাথে দেখা হয়ে যায়।